ওকে, তো এবার আমরা এখানে কনসেপ্টটা পাচ্ছি হালসবরিস ল অফ ইংল্যান্ডের কথা, আরেকটা পাচ্ছি হলো অ্যান্ড্রিউ ম্যাকগ্রি ইন লিমিটেশনস পিরিয়ডের কথা। তো হালসবরিস ল অফ ইংল্যান্ড তিনি পলিসি অফ লিমিটেশনস অ্যাক্টের মধ্যে বলেছিলেন যে দ্য কোর্টস এক্সপ্রেসলিভাবে অ্যাটলিস্ট 3 ডিফারেন্ট রিজনস, তিনটে আলাদা আলাদা কারণের জন্য সে কী করতে পারে, কোর্ট এক্সিস্টেন্স অফ স্ট্যাটিউট অফ লিমিটেশনকে সাপোর্ট করতে পারে। কী কী তিনটে কারণ? এক, that long dormant claims have more of cruelty than justice in them. 2, that a defendant might have lost the evidence to dispute the stated claim. 3, that the persons with good causes of actions should pursue them with reasonable diligence. এই তিনটে গ্রাউন্ডের ওপর, এই তিনটে রিজনসের ওপর কোর্ট কী করতে পারে, এক্সপ্রেস করতে পারে দ্য এক্সিস্টেন্স অফ স্ট্যাটিউট অফ লিমিটেশনসকে। নেক্সট আসছে অ্যান্ড্রিউ ম্যাকগ্রি ইন লিমিটেশনস পিরিয়ড। তিনি লিমিটেশনস পিরিয়ড সম্পর্কে বলেছিলেন যে, অ্যান্ড্রিউ ম্যাকগ্রি লিমিটেশনস পিরিয়ডে বলেছিলেন যে arguments with regard to policy underlying statutes of limitation fall into 3 main types. উনি 3 ধরনের লিমিটেশনসের কথা বলেছেন। ফার্স্ট, যেটা রিলেটস করছে পজিশন অফ দ্য ডিফেন্ডেন্টকে নিয়ে, আর এটা বলতে গেলে বলা হবে একটা আনফেয়ার, কারণ একজন ডিফেন্ডেন্টকে অবশ্যই কী করা উচিত, ক্লেম করা উচিত হ্যাঙ্গিং ওভার কি ফর দ্য ইনডেফিনাইট পিরিয়ড, মানে অনেক দিন ধরে ওর বিরুদ্ধে যদি মামলা চলে তো সেটা তো ওর কাছে আনফেয়ার হবে না। তো স্ট্যাটিউট অফ পিস আনার দরকার, একটা লিমিটেশন সময় থাকলে তাহলে একটা ডিফেন্ডেন্টের কি একটা যে ইনসিকিউর ফিলটা থাকে, হ্যাঙ্গিং ওভারে যে ভয়টা থাকে সেটা থাকে না। 2 নম্বর, look the matter from a more objective point of view. অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাটারটাকে দেখতে হবে, আর এটা সাজেস্ট করছে যে একটা টাইম লিমিট দরকার এই কারণ যখন ল্যাপস অফ টাইম হবে তখন সেই ক্ষেত্রে প্রুফ অফ ক্লেমটা কী হবে, খুবই ডিফিকাল্টি হয়ে যাবে। ডকুমেন্টারি এভিডেন্স যেটা কি হয়, ধ্বংস হয়ে যেতে পারে, একটা মানুষের মেমোরি নষ্ট হয়ে যেতে পারে, মানে একটা ঘটনা একটা মানুষ কি হয় হার্ডলি 2 বছর 3 বছর মনে রাখতে পারে, 20 বছর 30 বছর, এত বছর ধরে তো একটা মানুষের তো মেমোরি এ টু জেড পাই টু পাই মনে রাখা তো সম্ভব না, তার জন্য একটা লিমিটেশনসের দরকার। 3 নম্বর, এই 3 নম্বরটা বলছে প্লেন্টিফে কন্ডাক্টকে রিলেট করি। এটা বলছে যে এটা একটা মানুষের রাইটকে বোঝাচ্ছে, একটা মানুষ একটা পার্সন যে কি না প্রম্পটলি সেই কাজটা করছে না তার রাইটসটাকে এনফোর্স করার জন্য, তাহলে সে তার রাইটসটাকে লুজ করবে। তো এই সমস্ত জাস্টিফিকেশনসগুলো কিন্তু কোর্টের দ্বারা কনসিডার করা হয়েছিল। এবার আমরা এখন আসবো লিমিটেশনস অ্যাক্টে ছোট করে বেয়ার অ্যাক্ট সম্পর্কে, যে এই অ্যাক্টের কোথায় কী জায়গায় বলা রয়েছে। তো একটা চার্ট দেওয়া হয়েছে, সেই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিমিটেশনস অ্যাক্টকে টোটাল 5টা পার্টে ভাগ করা হয়েছে। তো পার্ট 1 যেটা, সেটা প্রিলিমিনারি কনসেপ্টকে নিয়ে ডিল করছে। পার্ট 2 সেটা লিমিটেশন অফ সুটস অ্যাপিল অ্যান্ড অ্যাপ্লিকেশনকে নিয়ে ডিল করছে। পার্ট 3 যেটা কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশনকে নিয়ে ডিল করছে। পার্ট 4 অ্যাকিউজিশন অফ ওনারশিপ বাই দ্য পজিশন, আর পার্ট 5 যেটা মিসলেনাসকে নিয়ে ডিল করছে। তো পার্ট 1 যেটা প্রিলিমিনারি, এখানে সেকশন রয়েছে মাত্র 2টো, 1 আর 2, আর পার্ট 2তে রয়েছে লিমিটেশনস অফ সুটস অ্যাপলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, তাতে সেকশন রয়েছে 3 থেকে 11 অবধি, আর পার্ট 3তে রয়েছে কম্পিটিশনস অফ পিরিয়ড অফ লিমিটেশনস, যেটা সেকশন রয়েছে 12 থেকে 24 অবধি। পার্ট 4-এ রয়েছে অ্যাকুইজিশন অফ ওনারশিপ অফ পজিশন, যেটা সেকশন রয়েছে 25, 26 অ্যান্ড 23, আর লাস্ট যে পার্ট যেটা কি না মিসেলেনাস নিয়ে ডিল করছে, সেটাতে সেকশন রয়েছে 28 থেকে 32। তো আমরা আজকে যাচ্ছি পার্ট 1-এ, যেটা কি না প্রিলিমিনারি কনসেপ্ট নিয়ে ডিল করছে। পার্ট 1-এ প্রিলিমিনারি কনসেপ্টকে নিয়ে পড়ার আগে আমরা প্রিয়াম্বল পোর্শনটা পড়ে নেব। প্রিয়াম্বল পোর্শনে বলছে যে
an act to consolidate and amend the law for limitations of suits and other proceedings and for the purposes connected therewith. 5th October 1963. Be it enacted by the Parliament in the 14th year of Republic of India as follows. এবার আমরা পার্ট 1 কনসেপ্টে ঢুকছি। পার্ট 1 কনসেপ্টে রয়েছে প্রিলিমিনারি পোর্শন নিয়ে। পার্ট 1-এ আমরা দেখব সেকশন 1-এ বলছে এই লিমিটেশনস অ্যাক্টটা কতটা এক্সটেন্ড করতে পারে, এই লিমিটেশনস অ্যাক্টটাকে আমরা কি বলতে পারি, আর এই লিমিটেশনস অ্যাক্টটাই কখন এনফোর্স হয়েছিল। আমাদের জেনে রাখা উচিত লিমিটেশনস অ্যাক্টটা এনফোর্স হয়েছিল 1 জানুয়ারি 1964-এ, আর এই অ্যাক্টটা কিন্তু এনফোর্স হয়েছিল স্টেট অফ সিকিমে 1 সেপ্টেম্বর 1984-এ। তো এই সেকশন 1 যেটা, সেটা তাহলে ডিল করছে শর্ট টাইটেল, এক্সটেন্ড অ্যান্ড কমেন্সমেন্ট নিয়ে। এই অ্যাক্টটাকে আমরা বলবো লিমিটেশন অ্যাক্ট 1963। এই অ্যাক্টটা হোল ইন্ডিয়াতে এক্সটেন্ড করবে, বাট স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বাদ দিয়ে। আর 3 নম্বরে বলছে এই অ্যাক্টটা এনফোর্স হয়েছিল গভর্নমেন্ট গেজেটেড অফিসারের নোটিফিকেশনের মাধ্যমে। তো আমরা আসছি নেক্সট পোর্শন। আমরা দেখতে পাচ্ছি যে 27 জুলাই 1956-এ ল কমিশন একটা 3rd রিপোর্ট বার করেছিলেন রিকমেন্ডেশনসের ওপর, আর এই রিকমেন্ডেশনকে পার্সু করে 23 ডিসেম্বর 1960 সালে একটা বিল পাঠানো হয়েছিল পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে। তো এখানে কিছু ডিউ টু ডিজলিউশন অফ দ্য লোকসভা ডিজলিউশনের জন্য লোকসভা সেশন ভেঙে গিয়েছিল, যার ফলে ল্যাপস ঘটে। তো এরপরে এইটাকে আবার রিইন্ট্রোডিউস করা হয়েছিল পার্লামেন্টে 1962-তে। এই লিমিটেশন বিল 1963 যেটা পার্লামেন্ট থেকে পাস হয় এবং পরবর্তীকালে প্রেসিডেন্টের কনসেন্ট নেওয়া হয় 5th অক্টোবর 1963, যেটা কিনা গেজেট ইন ইন্ডিয়া এক্সট্রা অর্ডিনারিতে পাবলিশ করা হয় পার্ট 2-তে সেকশন 1-এ পেজ নাম্বার 319-এ। কত সালে? 5th অক্টোবর 1963। আর ফাইনালি আমাদের লিমিটেশনস অ্যাক্ট এনফোর্স হয়েছিল 1 জানুয়ারি 1964। তখন থেকে এটাকে বলা হয় লিমিটেশনস অ্যাক্ট 1963। ডেফিনেশনস পোর্শনে আমরা দেখব টোটাল ক্লজ রয়েছে এ থেকে শুরু করে এন অবধি। এই ডেফিনেশনে আমরা কোন কোন ওয়ার্ডের ডেফিনেশন পাচ্ছি। ফার্স্ট, অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেশন, বিল অফ এক্সচেঞ্জ, বন্ড, ডিফেন্ডেন্ট, ইজমেন্ট, foreign country, good faith, plenty, period of limitations, promissory note, shoot, tort and trustee. টোটাল ক্লজ এ থেকে এন অবধি আমরা ডেফিনেশনস পাচ্ছি সেকশন 2-এর আন্ডারে। এই ডেফিনেশনে বলছে ফার্স্ট হেডিংয়ে এই অ্যাক্টে যাই বলা থাকুক না কেন, আর যদি না এই যে নিম্নলিখিত যে শব্দগুলো বলা রয়েছে, তো এখানে ডেফিনেশনসে ফার্স্ট আমরা কি পাচ্ছি? অ্যাপ্লিকেন্ট। সেকশন 2 ক্লজ এর অ্যাপ্লিকেন্টের ডেফিনেশনে কাকে কাকে ইনক্লুড করা হয়েছে? পিটিশনার, এনি পারসন যে অ্যাপ্লিকেন্ট যার থেকে আসছে, যার মধ্য থেকে আসছে, যে যারকে রাইটসটা রয়েছে অ্যাপ্লাই করার জন্য। 3 নম্বর, এনি পারসন যার এস্টেটকে রিপ্রেজেন্ট করছে অ্যাপ্লিকেন্ট অ্যাজ এ এক্সিকিউটর হিসাবে, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অথবা আদার রিপ্রেজেন্টেটিভ হিসাবে। এদের 3 জনকে আমরা কিন্তু অ্যাপ্লিকেন্ট হিসাবে ধরব। ক্লজ বি, এটাতে বলছে অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশন বলতে পিটিশনকে ইনক্লুড করা হয়েছে। ক্লজ সি, এটাতে বলছে বিল অফ এক্সচেঞ্জের কথা। বিল অফ এক্সচেঞ্জ বলতে এখানে একটা হান্ডি এবং একটা চেককে মেনশন করা হয়েছে। ডিতে বলছে বন্ড। বন্ড কাকে বলে? লিমিটেশনস অ্যাক্টের ক্ষেত্রে বন্ড বলতে যে কোনো ইনস্ট্রুমেন্টকে ধরা হয়েছে যেখানে একজন ব্যক্তি সে বাধ্য টাকা পেমেন্ট করতে অপর একজন ব্যক্তিকে একটা কন্ডিশনে, যেটা কি না অব্লিগেশন বলা হয়, আর সেটাকে যদি না ফলো করে তাহলে সেটাকে ভয়েড হিসাবে ধরা হবে যদি স্পেসিফিক অ্যাক্ট যেটা পারফর্ম করার কথা বলা ছিল বা যেটা পারফর্ম না করার কথা বলা হয়েছিল।
যদি সে ভয়েড করে তাহলে তাকে স্পেসিফিক অ্যাক্ট পারফর্ম করতে হবে, না হলে করতে হবে না, যেরকম ঘটনা সেরকমভাবে। এইবার ক্লজ ইতে বলছে ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট বলতে কাকে ধরা হয়েছে? ডিফেন্ডেন্ট বলতে সেই সমস্ত পার্সনকে ধরা হয়েছে যার হইতে বা যার মধ্য দিয়ে একজন ডিফেন্ডেন্টের লায়াবিলিটি আছে মামলা করা ডিফেন্ডেন্টের এগেনস্টে। নাম্বার 2 বলছে এনি পার্সন যার প্রপার্টি, যার এস্টেটটাকে রিপ্রেজেন্ট করছে ডিফেন্ডেন্ট অ্যাজ এক্সিকিউটর হিসাবে, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অর আদার রিপ্রেজেন্টেটিভ হিসাবে। নেক্সট আছে ইজমেন্ট। ইজমেন্ট কথাটা বলতে বোঝাচ্ছে এটা একটা রাইট যেটা কিনা কন্ট্রাক্ট থেকে আসেনি, কিন্তু এই রাইট এর দ্বারা একজন ব্যক্তি, ওয়ান পার্সন, যিনি হকদের রিমুভ করতে এবং অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে তার নিজস্ব প্রফিটের জন্য এনি পার্ট অফ দ্য সয়েল যেটা কিনা তার কাছে বিলং করছে, না এনি পার্ট অফ দ্য সয়েল যেটা কিনা অন্যের কাছে বিলং করছে, অথবা এনিথিং হুইচ ইজ গ্রোয়িং ইন দ্য সয়েল, অথবা এনিথিং হুইচ ইজ অ্যাটাচ টু দ্য সয়েল, অথবা এনিথিং হুইচ ইজ সাবসিস্টিং আপন দ্য সয়েল, দ্য ল্যান্ড অফ দ্য অ্যানাদার, তখন তাকে বলা হলো ইজমেন্ট। সাপোজ এ আর বি দুজন লোক, তো এখানে বিয়ে কি করছে, এর জায়গায় রয়েছে বা এর বাড়ি ভাড়াতে রয়েছে বা দুজনের পাশাপাশি বাড়িতে রয়েছে, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এ আর বিয়ের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু বিয়ের একটা অধিকার রয়েছে কিনা সে হকদার পেতে কিছু রিমুভ করার বা নিজের পার্টের প্রফিটের জন্য সে ইউজ করতে পারে এর জায়গার কিছু অংশ যেটা কিনা এর ক্ষেত্রে বিলং করছে। ওকে, এবার আছে ক্লজ জি। ক্লজ এতে বলছে ফরেন কান্ট্রির কথা। ফরেন কান্ট্রি বলতে কমন সেন্স যে কোনো কান্ট্রি যেটা ইন্ডিয়া নয়। নেক্সট ক্লজ এইচ, গুড ফেইথের কথা মেনশন করেছে। গুড ফেইথ বলতে বোঝাই যে নাথিং শাল বি ডিম টু বি ডান ইন গুড ফেইথ হুইচ ইজ নট ডান উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন দিয়ে যদি কোনো কাজ নাই করা হয় তাহলে তাকে গুড ফেথ হিসেবে ধরা হবে না। নেক্সট আসছে ক্লজ আইতে প্লেন্টিফের কথা মেনশন করে, তাহলে ক্লজ ইতে পেলাম ডিফেন্ডেন্ট, ক্লজ আইতে পেলাম প্লেন্টিফ। প্লেন্টিফে বলছে যে এনি পার্সন, যে কোনো ব্যক্তি, ফ্রম অর থ্রু হোম এ প্লেন্টিফ ডিরাইভস হিজ রাইট টু সু, তার মানে যে কোনো ব্যক্তি যার কাছ থেকে প্লেন্টিফের একটা অধিকার আসছে, প্লেন্টিফের একটা অধিকার আছে মামলার কলার, তাকে বলা হচ্ছে প্লেন্টিফ। আর ডিফেন্ডেন্টে কী ছিল? এনি পার্সন ফ্রম অর থ্রু হোম এ ডিফেন্ডেন্ট ডিরাইভস হিজ লায়াবিলিটি, একজন ব্যক্তি যার থেকে বা যার মধ্যে দিয়ে একজন ডিফেন্ডেন্ট ডিরাইভ করছে কি তার লায়াবিলিটি, কিসে? টু বি শুড, মানে তাকে মামলা করতে পারে। 2 নম্বর বলছে এনি পার্সন হুজ এস্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য প্লেন্টিফ অ্যাজ এক্সিকিউটর, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভস। তাহলে আর ডিফেন্ডেন্টের ক্ষেত্রে বলছে ঠিক একই কথা, যে একটা কোনো পার্সন, এনি পার্সন যার সম্পত্তিটা রিপ্রেজেন্ট হচ্ছে বাই দ্য ডিফেন্ডেন্টের দ্বারা, অ্যাজ দ্য এক্সিকিউটর, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য আদার রিপ্রেজেন্টেটিভস। নাও কামস দ্য মেন পয়েন্ট যেটা আমাদের লিমিটেশনস অ্যাক্টে সব জায়গায় আমরা পদে 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 শুনবো, সেটা হলো পিরিয়ড অফ লিমিটেশনস। যেতে বলা আছে পিরিয়ড অফ লিমিটেশনস বলতে বুঝিয়েছে যে পিরিয়ড অফ লিমিটেশন বলতে প্রেসক্রাইব পিরিয়ড, যেটা কি না কোনো শুটসের ক্ষেত্রে, কোনো অ্যাপেলের ক্ষেত্রে, কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দরকার, আর যেটা কি না প্রেসক্রাইব করা রয়েছে শিডিউলে। আর প্রেসক্রাইব পিরিয়ড বলতে বোঝাচ্ছে যে পিরিয়ড অফ লিমিটেশনটাকে ক্যালকুলেট করার সময় যে প্রভিশনসটা ফলো করতে হয় এই লিমিটেশনস অ্যাক্টে, তাকে বলা হচ্ছে প্রেসক্রাইবড পিরিয়ড। নাও নেক্সট ক্লজ কে, এটা বললো প্রমিসারি নোটের কথা। প্রমিসারি নোটকে ধরা হয়েছে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে, যেটা কিনা ওয়ার বাই দ্য মেকার, যেখানে যে প্রমিসারি নোটটা তৈরি করছে সে এঙ্গেজ করছে অ্যাবসোলিউটলিভাবে টু পে এ স্পেসিফাইড সাম অফ মানি, কাকে দেবে? অন্য একটা ব্যক্তিকে দেওয়ার কথাটা ও পুরো স্পেসিফিক্যালি মেনশন করেছে। আর তার সাথে বলছে একটা সময় যেটা কিনা ওই মধ্যে মেনশন আছে, আর তাটা হবে লিমিটেড অথবা ডিমান্ডের ওপর অথবা যেরকম অ্যাট সাইড। নেক্সট এলে বলছে শুড। শুড বলতে কিন্তু আমাদের লিমিটেশনস অ্যাক্টে মনে রাখতে হবে অ্যাপিল আর অ্যাপ্লিকেশনকে ইনক্লুড করা হয়নি। এবার আছে এম, এর ডেফিনেশনটা আমরা কিন্তু আরেকটা জায়গাও পড়েছি, কোথায়?
ল অফ লিমিটেশনসে পড়েছি। হ্যাঁ, ল অফ লিমিটেশনসে যে টটের ডেফিনেশনটা আমরা কিন্তু টটের বইতেও কিন্তু অনেক সময় দেখেছি। ওখানে বলেছে সেকশন 2M হচ্ছে টটের ডেফিনেশন দিয়েছে। টট বলতে বোঝাচ্ছে একটা সিভিল রং যেটা কিনা এক্সক্লুসিভলিভাবে হচ্ছে না ব্রিচ অফ কন্ট্রাক্ট অথবা ব্রিচ অফ ট্রাস্ট। নেক্সট আসছে ক্লজ এ। এখানে ট্রাস্টি বলতে কিন্তু বেনামিদারকে ইনক্লুড করেনি, মর্গেজিকে ইনক্লুড করেনি, যার কিনা পজিশন রয়েছে মর্গেজ হয়ে যাবার পরও হ্যাজ বিন স্যাটিসফাইড, মর্গেজের মানি স্যাটিসফাই করার পরও তার পজিশনে রয়েছে, অথবা একজন ব্যক্তি যে কিনা উইদাউট টাইটেলের রংফুল পজিশন করে রয়েছে, তাদেরকে কিন্তু ট্রাস্টি বলা যায় না। তো এটা ছিল আমাদের ডেফিনেশন পোর্শন, যেখানে কিনা সমস্ত কনসেপ্ট ছোট ছোট করে বলে দেওয়া রয়েছে। এবার সেকশন 3 পার্ট 2তে আমরা চলে আসলাম। পার্ট 2তে প্রথম সেকশন হলো সেকশন 3। পার্ট 2 ডিল করছে লিমিটেশন অফ দ্য সোর্স অ্যাপেলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস নিয়ে। তো পার্ট 3তে বলছে বার অফ লিমিটেশনস। কি বলছে একবার বিয়ার সেকশনটা পড়া যাক, তারপরে আমরা শুরু করছি। বলছে should to provisions contained in the sections 4 to 24 inclusive every should instituted appeal prefer and applications made after the prescribed period shall be dismissed although limitation has not been set up as the defense। মানে কি বলছে, বলছে যে যে প্রভিশনসগুলো সেকশন 4 থেকে 24-এর মধ্যে বলা রয়েছে, সেক্ষেত্রে কি বলছে এভরি শু যেটা কিনা ইনস্টিটিউট করা হয়েছে, যে অ্যাপিলটাকে প্রেফার করা হচ্ছে, যে অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে প্রেসক্রাইব পিরিয়ডের পর, সেগুলো কিন্তু সব ডিসমিসড হয়ে যাবে, যদিও এগুলো কিন্তু লিমিটেশনসটা কিন্তু ডিফেন্স হিসাবে কিন্তু সেট আপ করা হয়নি। এবার আছে ক্লজ 2তে। ক্লজ 2তে বলছে এই ক্ষেত্রে একটা মামলা যখন ফাইল করাবে তখন 3টে জিনিস ফলো করতে হবে। একটা অর্ডিনারি কেসের ক্ষেত্রে যখন প্লেন্টিফ ইজ প্রেজেন্টেড টু দ্য প্রপার অফিসার, যদি প্লেন্টিফ নিজেকে প্রপার অফিসারে প্রেজেন্ট করে, প্লেন্টিফ যদি প্লেনকে প্রপার অফিসে প্রেজেন্ট করে। 2 নম্বর, যদি সে দেউলিয়া হয়ে যায় তাহলে তার অ্যাপ্লিকেশনটা ফর লিভ টু শো অ্যাজ এ পেপার ইজ মেড, তার মানে সে যদি দেউলিয়া হয়ে যায় তাকে তার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। 3 নম্বর বলছে ইন কেস অফ ক্লেম এগেইনস্ট দ্য কোম্পানি হুইচ ইজ বিং ওন্ড আপ বাই দ্য কোর্ট, যখন কিনা একটা ক্লেমের ক্ষেত্রে যখন কোম্পানি এগেনস্টে যখন ক্লেম করা হয় যেটা কিনা কোর্টের দ্বারা ওন্ড আপ হয়ে গেছে, ওকে, তখন হোয়েন দ্য ক্লেমেন্ট ফার্স্ট সেন্ডস ইন ইজ ক্লেম টু দ্য অফিসিয়াল লিকুইডেটর, তার মানে যখন কোম্পানিটা ওন্ড আপ হয়ে যাবে তখন কিন্তু ক্লেমেন্টকে কিন্তু তার ক্লেমটা কার কাছে পাঠাতে হবে, অফিসিয়াল লিকুইডেটরের কাছে পাঠাতে হবে। যে কোনো ক্লেম যেটা কিনা সেট অফ বা কাউন্টার ক্লেমের মাধ্যমে চাওয়া হচ্ছে, সেটাকে ক্ষেত্রে কিন্তু আলাদা একটা স্যুট ফাইল করতে হবে, তাকে একটা আলাদা স্যুট হিসাবে ট্রিট করতে হবে এবং ধরে নিতে হবে যে এটাই তৈরি, এই স্যুটটা ফাইল করা হয়েছে সেট অফের কেসে ধরে নিতে হবে সেই দিনটাতে যে দিনটাতে কিনা সেট অফটা নিয়ে প্লিডেড করা হচ্ছে। 2 নম্বর, কাউন্টার ক্লেমের কেসে সেই দিনটাকে ধরে নিতে হবে যেই দিনটাতে কোর্টে কাউন্টার ক্লেমের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। ক্লজ সিতে বলছে একটা অ্যাপ্লিকেশন বাই নোটিস অফ মোশন ইন এ হাইকোর্ট ইজ মেড ওয়েন দ্য অ্যাপ্লিকেশন ইজ প্রেজেন্টেড টু দ্য প্রপার অফিস অফ দ্য কোর্ট, মানে যখন কি না একটা নোটিস অফ মোশনের দ্বারা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে তোমার হাইকোর্টে, তখন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রপার অফিসেই কিন্তু সেই কোর্টে ফাইল করতে হবে। সেকশন 4-এ বলছে এক্সপায়ার অফ দ্য প্রেসক্রাইব পিরিয়ড হোয়েন কোর্ট ইজ ক্লোজড, মানে যখন প্রেসক্রাইব পিরিয়ডটা শেষ হচ্ছে সেই সময় কোর্ট বন্ধ ছিল, তাহলে কীভাবে সে মামলা ফাইল করবে। বলছে যখন প্রেসক্রাইব পিরিয়ড থাকে কোনো সুটসের জন্য, কোনো অ্যাপিলের জন্য, কোনো অ্যাপ্লিকেশনের জন্য, যদি সেটা এক্সপায়ার হয়ে যায় সেই দিনটাতে যখন কোর্ট ক্লোজ থাকবে, তখন সেক্ষেত্রে সুট, অ্যাপিল আর অ্যাপ্লিকেশনটা ইনস্টিটিউটেড করা হতে পারে, প্রেফার করা হতে পারে বা করা যেতে পারে সেই দিনে যখন কোর্ট আবার নতুন করে রিওপেন হবে, তার মানে যেদিনকে কোর্ট খুলবে সেদিনকে আবার ও অ্যাপিল করতে পারি। এক্সপ্লেনেশন বলছে যে এ কোর্ট শ্যাল বি ডিমড টু বি ক্লোজড অন এনি ডে উইদিন দ্য মিনিং অফ দিস সেকশন,
এই সেকশনের আন্ডারে কোর্ট যে ক্লোজ রয়েছে সেটা বলতে গেলে আমরা বলবো যদি ইফ ডিউরিং এনি পার্ট অফ ইটস নর্মাল ওয়ার্কিং আওয়ার্স ইট রিমেইনস ক্লোজ অন দ্য ডে। তার মানে ধরো আজকে ওয়ার্কিং আওয়ার্সটা হচ্ছে, আজকে কোর্ট খোলা, আজকে ওয়ার্কিং আওয়ার্স, আজকে যদি কোনো একটা সময় হাফবেলা হোক, প্রথম দিকটা হোক, হাফবেলা হোক, যদি অফ থাকে আমরা ধরে নেব সেই দিনটার কোর্ট কিন্তু বন্ধ আছে। সেকশন 5-এ আছে এক্সটেনশন অফ প্রেসক্রাইব পিরিয়ড ইন সার্টেন কেসেস। কি বলছে? any appeal or applications other than an applications under any of the provisions of the order 21 of the Code of Civil Procedure 1908 may be admitted after the prescribed period if the applicant or applicant satisfied the court that he had sufficient cause for not preferring the appeal or making the applications within the। কি বলছে? যদি কোনো অ্যাপিল বা অ্যাপ্লিকেশন করা হয়, তবে এক্সেপশন হলো এই অ্যাপ্লিকেশনটাতে কিন্তু সিপিসি অর্ডার 21 হবে না। এবার বলছে কোনো যখন অ্যাপ্লিকেশন বা অ্যাপিল করা হতে পারে, তো সেটা হচ্ছে যদি প্রেসক্রাইব পিরিয়ডের পর অ্যাডমিট করা হয় তখন সেক্ষেত্রে অ্যাডমিট করা হবে যদি অ্যাপিলেন্ট বা অ্যাপ্লিকেন্ট কোর্টকে স্যাটিসফাই করতে পারে যে তার সাফিসিয়েন্ট গ্রাউন্ড ছিল যে সে কেন ওই সময়ের মধ্যে অ্যাপিলটা করতে পারেনি বা অ্যাপ্লিকেশন করতে পারেনি, তাহলে সেক্ষেত্রে কোর্ট তাকে অ্যালাউ করবে। তবে এখানে বলছে যে এই যে ফ্যাক্টর রয়েছে যেটা অ্যাপিলেন্ট আর অ্যাপ্লিকেন্ট এক্সপ্লেনেশন বলছে যে এটা কিন্তু মিসলিড যেতেই পারে যে কোনো অর্ডারের দ্বারা, যে কোনো প্র্যাকটিসের দ্বারা, জাজমেন্ট অফ দ্য হাইকোর্টের দ্বারা, যেটা কিনে অ্যাসার্টিন করা থাকে বা কম্পিউটিং করা থাকে প্রেসক্রাইব পিরিয়ডের জন্য, তবে সেখানে কিন্তু সাফিসিয়েন্ট কজ থাকতে হবে এই সেকশনের আন্ডারে। একটা পয়েন্ট আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেকশন 5 কিন্তু এক্সটেনশন অফ প্রেসক্রাইব পিরিয়ডকে অ্যালাউ করছে কিছু কেসে যেখানে কিনা সাফিসিয়েন্ট কজটা দেখানো হয়েছে কেন তার ডিলে হয়েছে। এক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি ডক্ট্রিন অফ সাফিসিয়েন্ট কজ ফর কন্ডোনেশন অফ ডিলে, যেটা কিনা এমবডেড রয়েছে সেকশন 5 অফ দ্য লিমিটেশনস অ্যাক্ট অফ দ্য 1963। সেকশন 6 যেটা কি না লিগাল ডিসএবিলিটি নিয়ে বলছে। লিগাল ডিসএবিলিটি তো আমরা কাকে বলবো কি বলবো সেটা সেকশন 6-এর মেনশন করা রয়েছে। তো আমরা ফার্স্টে সাবসেকশন 1-এ যাই। সাবসেকশন 1 বলছে যে ওয়ের এ পারসন এন্টাইটেল টু ইনস্টিটিউট এ শুট আর মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ দ্য ডিক্রি, যখন একজন ব্যক্তি যে কিনা অধিকার রয়েছে মামলা ফাইল করার, যার কিনা অধিকার রয়েছে অ্যাপ্লিকেশন করা ডিক্রিটাকে এক্সিকিউট করার জন্য, অ্যাট দ্য টাইম ফ্রম হুইচ দ্য প্রেসক্রাইব পিরিয়ড ইজ টু বি রেকন এ মাইনর ইনসেন্ট অর ইডিয়েট, যখন এই সময়টা তার শুরু হচ্ছে সেই সময় ও মাইনর ছিল, ইনসেন্ট ছিল, ইডিয়েট ছিল, তখন সেক্ষেত্রে হি মে ইনস্টিটিউট দ্য শুট অর মেক অ্যান অ্যাপ্লিকেশন উইদিন দ্য সেম পিরিয়ড আফটার দ্য ডিসএবিলিটি হ্যাজ সিজড, যখন তার ডিসএবিলিটি সিজড হবে তারপরে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে, as would otherwise have been allowed from the time specified therefore in the third column of the schedule। শিডিউলে থার্ড কলামে বলা রয়েছে যে কখন সে কাজটা করতে পারবে, যখন ডিসএবিলিটি সিজ হবে তারপর কত বছরের মধ্যে কাজটা করতে হবে সেটা শিডিউলে মেনশন রয়েছে। Clause 2 they bolo when such person is at the time from which the prescribed period is to be reckoned affected by two such disability, अगर वो इंसान का दो such disability के वजह से affected होता है तो और where before his disability has it, अगर उसका पहला जो disability है वो ख़त्म हो गए बाद भी वो दूसरे disability के वजह से affected हुआ, तो in this case में क्या है ना, he may institute the suit or make an application within the same period after the both disability has ceased, मतलब दो disability cease होने के बाद तब जाकर वो क्या कर सकते हैं, वो सूट फाइल कर सकते हैं और एप्लीकेशन भी कर सकते हैं, एज वुड अदरवाइज हैव बीन अलाउड फ्रॉम द टाइम्स ऑफ स्पेसिफाइड जो टाइम स्पेसिफाइड है उसी तरह से वो फाइल कर सकते हैं, बट माइंडेड दो डिसएबिलिटी के सीज्ड होने के बाद। क्लॉज 3
where the disability continues up to the death of that person or his legal representative may institute the suits or make the applications within the same period after the date he as would otherwise have been allowed from the time so specified. अगर कोई इंसान जो डिसेबिलिटी ख़त्म हो जाते हैं उसके बाद भी मतलब क्या है ना, जो डिसेबिलिटी वो कंटिन्यू करते हैं अप टू डेट, मैंने जब तक वो जिंदा थे तब तक उसके पास डिसेबिलिटी है, ठीक है। उस केस में क्या है ना, उसका जो लीगल रिप्रेजेंटेटिव है वो क्या कर सकते हैं, वो सूट फाइल कर सकते हैं, वो एप्लीकेशन कर सकते हैं, वो विद इन द स्पेसिफाइड पीरियड ऑफ टाइम आफ्टर द डे, उसके जाने के बाद उसका लीगल रिप्रेजेंटेटिव शूट फाइल कर सकते हैं। एज और अदर इज अलाउड द टाइम, जो टाइम क्या मेंशन है उसी तरह से। Clause 4, where the legal representative referred in subsection C, the date of the death of the persons whom he represents affected by such disability, the rules contained in the subsection 1 and subsection 2 shall apply. क्या है ना, যখন কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভ যেটা কি না সাবসেকশন 3-তে মেনশন রয়েছে, সেই লিগাল রিপ্রেজেন্টেটিভ কখন আসে ফিল্ডে না, যখন যে তারিখে ওই ব্যক্তিটা মারা যাচ্ছে সেই তারিখে সে কী করছে, তাকে রিপ্রেজেন্ট করছে, এবং যে ব্যক্তি মারা গেছে সে ডিসএবিলিটির জন্য অ্যাফেক্টেড হয়েছে, তখন সেক্ষেত্রে উনি রিপ্রেজেন্ট করছে সেই ব্যক্তিকে। তো এই রুলস যেটা কোথায় মেনশন রয়েছে, সেকশন 1-এ মেনশন রয়েছে, সাবসেকশন 2-তে মেনশন রয়েছে। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে where a person under disability dies after the disability ceases but within the period allowed to him under these sections his legal representative may institute the should make the application within the same period after the date as would otherwise have been available to that person had not been done. বলছে যখন ওই ব্যক্তি মারা যান তখন ও ডিসেবিলিটি আন্ডারেও মারা যায়, তার ডিসেবিলিটি সিজেসের পর, কিন্তু সময়টা কী ছিল, তাকে অ্যালাউ করা ছিল। মানে বলছে যখন একজন ব্যক্তি ডিসএবিলিটি থাকাকালীন মারা যায়, আফটার দ্য ডিসএবিলিটি সিজেস, তো ডিসএবিলিটি সিজ হয়ে যাওয়ার পর কিন্তু উইদিন দ্য পিরিয়ড হিজ লিগাল রিপ্রেজেন্টেটিভ মে ইনস্টিটিউট, আচ্ছা এটা বলল যে ব্যক্তিটা যদি মারা যান ডিসএবিলিটি থাকাকালীন, কিন্তু ডিসএবিলিটি সিজের পর কিন্তু না, যদি ডিসএবিলিটি থাকাকালীন মারা যায় তখন ধরে নিতে হবে ডিসএবিলিটি সিজ হয়ে গেছে এবং তার লিগাল রিপ্রেজেন্টেটিভের কাছে একটা অধিকার চলে আসবে, সে মামলা ফাইল করতে হবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। এমনভাবে কাজটা করবে যে ও মারা যায়নি, ও ডিসএবিলিটি শেষ হয়ে গেছে ডিসিজ পারসনের, এবং ও মামলা ফাইল করছে। এইটা হলো আপ টু সেকশন 6 অবধি। পরের ভিডিওতে আমি সেকশন 12 থেকে বলছি।